বাইরে তখন প্রচণ্ড কালবৈশাখী ঝড় উঠেছে। আকাশ কালো হয়ে গেছে, বজ্রপাতের আলোয় মাঝে মাঝে গ্রামের মাটির বাড়িগুলো দেখা যাচ্ছে। বৃষ্টির ফোঁটা ছাদে এমন আছড়ে পড়ছে যেন হাজার হাজার পাথর। গ্রামের একটা পুরনো মাটির ঘরের ভেতরে একটা মাত্র লণ্ঠনের কাপা আলোয় 4-5 জন যুবক বসে আছে। সবার মুখে কৌতূহল আর একটু ভয় মিশিয়ে। আর তাদের সামনে একটা পুরনো বাঁশের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন কালীচরণ দাদু। বয়স 75-এর কাছাকাছি। মাথায় সাদা চুল, গায়ে একটা ময়লা শাল, হাতে একটা বিড়ি জ্বলছে। ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি হাসলেন। সেই হাসিতে অনেক রাতের অন্ধকার লুকিয়ে আছে। তোরা বলছিস ভূতের গল্প শুনবি? আচ্ছা, কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শুনলে তোরা আর কোনোদিন রাতে একা রেল স্টেশনে যাবি না। এটা আমার নিজের জীবনের গল্প। 3 বছর আমি একটা স্টেশনে পোস্টেড ছিলাম। নাম ভৈরবী জংশন। পুরুলিয়ার কাছে, ঘন জঙ্গল আর শ্মশানের মাঝে। সেখানে তন্ত্রের শক্তি এখনো জেগে আছে। যুবকরা একে অপরের দিকে তাকাল। একজন ফিসফিস করে বলল, দাদু, শুরু করুন কি? কালীচরণ দাদু বিড়িতে আরেকটা লম্বা টান দিয়ে শুরু করলেন। 1992 সাল। আমি তখন স্টেশন মাস্টার। বয়স 42। স্ত্রী মারা গেছে ক্যান্সারে। ছেলে মেয়ে নেই। ট্রান্সফার ভৈরবী জংশনে। প্রথম দিন যখন পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। একটা পুরনো সাইনবোর্ড ঝুলছে, ভৈরবী জংশন, প্রতিষ্ঠা 1947। চারদিকে ঘন জঙ্গল। প্ল্যাটফর্মে একটা বুড়ো গার্ড দাঁড়িয়ে। সে আমাকে দেখে বলল, স্যার, নতুন তো? তাহলে এই কাগজটা পড়ে নিন। কখনো ভাঙবেন না। ভাঙলে আপনি আর কোনোদিন এই স্টেশন ছাড়তে পারবেন না। দাদু হাত নেড়ে যেন সেই পুরনো হলুদ কাগজটা দেখালেন। কাগজে 6টা নিয়ম লেখা ছিল। তন্ত্রের নিয়ম। কারণ স্টেশনটা তৈরি হয়েছিল একটা পুরনো তান্ত্রিকের শ্মশান সাধনার জায়গায়। নাম ছিল ভৈরবানন্দ। 1947 দেশভাগের সময় তাকে খুন করা হয়েছিল। মরার আগে তিনি সব আত্মাকে বেঁধে রেখে গেছেন। নিয়ম ভাঙলেই আত্মারা জেগে ওঠে। নিয়মগুলো তিনি একে একে বলতে শুরু করলেন, গলার স্বর নামিয়ে, যেন কেউ শুনতে না পায়। প্রথম নিয়ম, রাত ঠিক 1টায় যদি প্ল্যাটফর্ম নম্বর 3-এ একজন কালো কোট আর কালো প্যান্ট পরা লোক লাগেজ হাতে দাঁড়িয়ে থাকে, তাকে দেখেও দেখবে না, কথা বলবে না, পাশ কাটিয়ে চলে যাবে। সে ভৈরবানন্দের আত্মা। কথা বললেই তোমার শরীরটা সে নিয়ে নেবে। দ্বিতীয় নিয়ম, প্ল্যাটফর্ম 7-এ যদি একটা কালো লাগেজ পাওয়া যায় যাতে হাতকড়া লাগানো আর একটা নম্বর লেখা আছে, তাহলে সেই নম্বরটা দেখে লাগেজটা ঠিক সেই প্ল্যাটফর্মে রেখে আসবে। ভুলবে না। ওই লাগেজে মৃত যাত্রীর আত্মা আটকে আছে। ভুল প্ল্যাটফর্মে রাখলে সে তোমাকে টেনে নিয়ে যাবে। তৃতীয় নিয়ম, রাত 12টার পর কখনো হুইসেল বাজাবে না। বাজালে শ্মশানের আত্মারা ট্রেনের মধ্যে উঠে পড়বে। চতুর্থ নিয়ম, রাতে যদি কোনো বুড়ো লোক লাল কাপড় পরে এসে বলে, একটা ম্যাচবক্স দাও, তাহলে তাকে একটা খালি ম্যাচবক্স দিয়ে দাও। প্রশ্ন করবে না। সে শ্মশানের কাপালি। ম্যাচবক্সে তার সাধনার আগুন জ্বালানো হয়। প্রশ্ন করলে সে তোমার জীবনের আগুন নিভিয়ে দেবে। পঞ্চম নিয়ম, প্ল্যাটফর্মের কোনো বেঞ্চে যদি একটা পুরনো কালো ছাতা পড়ে থাকে, তাহলে তাকে ছুবে না। ছুলে তোমার ছায়া আলাদা হয়ে যাবে। ছাতাটা ভৈরবানন্দের সাধনার ছাতা। রাতে সে ছাতার নিচে বসে সাধনা করে। ষষ্ঠ নিয়ম, প্রতি রাত 3:30-এ পুরনো বটগাছের তলায় সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে একটা কালো পাথরে রক্তচন্দন লাগিয়ে মন্ত্র পড়বে, ও ভৈরবায় নম। না পড়লে তান্ত্রিকের আত্মা রাগ করবে এবং তোমার স্বপ্নে এসে তোমার জীবনের দিনগুলো গুনতে শুরু করবে। দাদু থামলেন। বাইরে বজ্রপাত হল। লণ্ঠনের আলো কাপড়। প্রথম রাতে কি হয়েছিল? একজন যুবক জিজ্ঞেস করল। প্রথম রাত, দাদু চোখ বন্ধ করে বললেন। আমি অফিস ঘরে বসেছিলাম। ঘড়িতে ঠিক 1টা বাজে। প্ল্যাটফর্ম 3 থেকে লাগেজের চাকার শব্দ এল। আমি জানালা দিয়ে দেখলাম কালো কোট পরা লোক, হাতে লাগেজ, মুখ অন্ধকারে। আমি উঠে যাচ্ছিলাম। বুড়ো গার্ড এসে হাত চেপে ধরল। স্যার, নিয়ম। আমি থেমে গেলাম। লোকটা আমার দিকে তাকিয়ে হাসে। তার চোখ দুটো কালো গর্ত। সে চলে গেল। পরের দিন শুনলাম আগের মাস্টার ওই লোকের সাথে কথা বলেছিল। তার শরীর পাওয়া গিয়েছিল শ্মশানে, চোখ উপরানো। যুবকরা শিউরে উঠল।
আর লাগেজের গল্প আরেকজন জিজ্ঞেস করল। 2 মাস পর আমার সহকারী রতন, খুব হাসিখুশি ছেলে, রাতে প্ল্যাটফর্ম সাথে কালো লাগেজ বেল, হাতকড়া লাগানো, নম্বর 97। রতন নিয়ম ভেঙে খুলতে গেল। ভেতরে একটা খালি খুলি আর লাল কাপড়। সে চিৎকার করল। পরের দিন তার গলায় হাতকড়া পরা লাশ পাওয়া গেল লাইনের উপর। আর লাগেজটা এবার নম্বর 98। দাদু থামলেন। বাইরে বাতাসের শব্দ। আরেকটা গল্প। অমাবস্যার রাত। আমি প্রদীপ জ্বালাতে ভুলে গিয়েছিলাম। রাত 3:30। হঠাৎ স্টেশন জুড়ে মন্ত্র ও ভৈরবাই নম ও কালিকায় নম। প্ল্যাটফর্মে শত শত ছায়া, সবাই লাল কাপড় পরা, মাঝে কালো পাথর। আমি দৌড়ে গিয়ে প্রদীপ জ্বালালাম। মন্ত্র থেমে গেল, কিন্তু আমার ডান হাতে কালো দাগ পড়ে গেল। আজও আছে গি। দাদু হাত বাড়িয়ে দেখালেন। যুবকরা দেখল সত্যি একটা কালো ছাপ। আর ম্যাচবক্সের গল্প একজন জিজ্ঞেস করল। এক রাতে বুড়ো লোক এল, লাল কাপড়, ম্যাচবক্স দাও। আমি খালি ম্যাচবক্স দিলাম। সে হাসল। তোমার আগুন আমি নিভিয়ে দেব না, চলে গেল। পরের দিন শুনলাম যে গার্ড আগে প্রশ্ন করেছিল তার লাশ পাওয়া গিয়েছিল, শরীর পুড়ে ছাই। আর ছাতার গল্প। একদিন প্ল্যাটফর্মের বেঞ্চে কালো ছাতা পড়েছিল। আমি ছুঁয়ে ফেলেছিলাম ভুল করে। সেই রাতে আমার ছায়া আলাদা হয়ে গেল। সকালে দেখি আমার ছায়া আমার সাথে নেই। সারাদিন ছায়াহীন থাকলাম। রাতে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়লাম। ছায়া ফিরে এল, কিন্তু তারপর থেকে আমার ছায়া একটু লম্বা হয়ে গেছে গি। দাদু আরও অনেক ঘটনা বললেন। কিভাবে লাল আলো দেখে চোখ বন্ধ করে থাকতেন, কিভাবে হুইসেল না বাজিয়ে ট্রেন ছেড়ে দিতেন, কিভাবে প্রতি রাতে মন্ত্র পড়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। 3 বছর, দাদু বললেন। প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই। আমি কখনো নিয়ম ভাঙিনি, শুধু শেষ রাতে যুবকরা সামনে ঝুঁকে পড়ল। আমার ট্রান্সফারের আদেশ এসেছিল। শেষ রাত, ঠিক 1টা বাজে। প্ল্যাটফর্ম 3-এ সেই কালো কোটের লোক। আমার ট্রেন আসছে। আমি দৌড়ে যাচ্ছিলাম। লোকটা আমার নাম ধরে ডাকল, কালীচরণ। আমি থমকে গেলাম। তার চোখে আমার মৃত্যু দেখলাম। ঠিক তখনই ঘড়িতে 1টা বাজল। আমি চোখ বন্ধ করে বললাম, ও ভৈরবাই নম। লোকটা অদৃশ্য হয়ে গেল। ট্রেন এল। আমি উঠে পড়লাম। দাদু থামলেন। লণ্ঠনের আলো আরও কাঁপছে। আমি বেঁচে গেছি, কিন্তু আজও রাত 1টায় ঘুম ভেঙে যায়। আর যদি কেউ তোদের বলে ভৈরবী জংশনে একবার যাবি, তাহলে প্লিজ যাস না, কারণ সেখানে ট্রেন আসে না, আসে শুধু আত্মা আর নিয়ম। যে নিয়ম ভাঙলে তুই আর কোনোদিন বাড়ি ফিরতে পারবি না গি। ঠিক তখনই বাইরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, অনেক দূর থেকে। কিন্তু এই গ্রামে তো কোনো রেল লাইন নেই। যুবকরা চমকে উঠল। দাদু হাসলেন। শুনলি, সে এখনো আমাকে ডাকছে। যা, ঘরে যা। আর কখনো এই গল্প কাউকে বলিস না কি। লণ্ঠনটা নিভে গেল। অন্ধকারে শুধু বৃষ্টির শব্দ আর দাদুর ফিসফিসানি। ও ভৈরবাই নম, ও ভৈরবাই নম।